গতকালকের যেই সাংবাদিক সম্মেলনটা হলো বা যেই প্রোগ্রামটা হলো দিল্লিতে, সেখানে শেখ হাসিনা ৫টা দাবি জানিয়েছে। আসলে এই ৫টা দাবির মূল সারমর্ম কি? এবং উনি এক জায়গায় বলেছে যে, জনগণকে যে আপনারা আন্দোলন করেন বা নামেন, আন্তর্জাতিক বিশ্ব আপনাদের সাথে আছে। এটা বলতে কি বুঝাইল? না দেখেন, আপনার এই বিষয়টা যেভাবে পোট্রে করার চেষ্টা করা হয়েছে জুলাই আগস্ট পরবর্তী সময়ে, যে এটা শুধুমাত্র একটা সরকারের পতন ছিল, রাইট? কিন্তু বাস্তবতা যদি আপনি দেখেন যে এটা তো আসলে হচ্ছে সরকারের পতন ছিল না, একটা সুদৃঢ় চক্রান্ত ছিল এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের এগেনস্টে। এবং গত 18 মাসে কিন্তু এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলা বলে এসেছেন, তো উনার এই বক্তব্যের মাধ্যমে দীর্ঘ সময় কিন্তু উনি শুরুতে শুধু দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, তার পার্টির মানুষজনের মাঝে তার বার্তা দিয়েছে, তাদের প্রতি যতটুকু সাহায্য সহযোগিতা করা, লিমিটেড পজিশনে, কারণ সবাই খুব টাফ টাইম ফেস করছে, এই অবস্থায় যতটুকু সাহায্য সহযোগিতা করা সেটা করছেন। এরপরে হচ্ছে উনি গ্রাজুয়ালি ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কথা বলছেন এবং সেখানেও কিন্তু হচ্ছে এই পার্সপেক্টিভ তৈরি করা শুরু হয়েছে। ওই বক্তব্য বিবৃতির মাধ্যমে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন বাংলাদেশের রিয়াল সিনারিওটা কিছুটা হইলে হচ্ছে জাজ করছে। এবং আপনি দেখেন এই যুক্তরাজ্যে পার্লামেন্টে বাংলাদেশের মাইনরিটি ইস্যু সহ ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে কথা এসেছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে চলমান রয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষজনকে আহ্বান করেছেন এই কারণে যে এটা শুধুমাত্র এখন আর দলীয় ক্ষমতার ব্যাপার বা পট পরিবর্তনের ব্যাপার না, এটা হচ্ছে দেশ রক্ষার আন্দোলন। এবং দেশ রক্ষার একটা বৃহৎ আন্দোলন কিন্তু সাধারণ মানুষকে সর্বতভাবে অংশগ্রহণ, সাধারণ মানুষের একটা বড় অংশকে বিভ্রান্ত করা হয়েছিল। এই বিভ্রান্তিটা কাটানো হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল। আমার মনে হয় গত 18 মাসে এই কাজটা হচ্ছে আওয়ামী লীগ অনেকটাই সফলভাবে করতে পেরেছে। এবং এই জায়গাতেই কিন্তু মানুষজনকে বা জননেত্রী শেখ হাসিনা মানুষজনকে এই আহ্বান দিয়ে জানিয়েছেন যে এই যে জগদ্দল পাথরের মতো একটা অভিশাপ জাতির বুকে আপনার হচ্ছে চেপে বসেছে, এখান থেকে বের হয়ে আসতে হলে সাধারণ মানুষজনের আপনার পার্টিসিপেশন লাগবে। সাধারণ মানুষজন আওয়ামী লীগও তাদের পাশে থাকবে। আওয়ামী লীগ সাধারণ মানুষজনকে সাথে নিয়েই কিন্তু এই আন্দোলন বা দেশকে পুনরুদ্ধার করতে হবে। আর ইন্টারন্যাশনাল সমর্থনের কথা যে জিনিসটা বলেন, ইতিমধ্যে যে মিথ্যাচার বা মিথ্যা নেগেটিভ বছরের পর বছর তৈরি করা হয়েছিল তার অনেকগুলাই কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আপনার আপনি দেখেন বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে শত বিলিয়ন কোটি টাকা পাচার হয়ে গেছে। এই 18 মাসে কিন্তু এই ধরনের কোনো কথার প্রমাণ তারা দিতে পারে নাই। বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, এখন পর্যন্ত কোনো ক্রেডিবল দুর্নীতির হচ্ছে প্রমাণ কিন্তু তাদের এই সরকারি 18 মাসে তাদের রাষ্ট্রের সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেও কিন্তু হচ্ছে বের করতে পারে নাই। এই যে ধরেন আপনার তারা এই গুমের বিষয়ে আপনার হচ্ছে একটা কথিত কমিশন গঠন করেছে, কিন্তু এখন পর্যন্ত যে আয়নাঘর ছিল তাদের একটা ডামি, তাদের সাজানো আয়নাঘর ছাড়া এই ধরনের কোনো কিছুর আপনার প্রমাণ কিন্তু তারা দিতে পারে নাই। বাট এই বিষয়গুলো তো আন্তর্জাতিক মহলে আমাদের বিরুদ্ধ পক্ষ দ্বারা বিভিন্ন সময় চর্চিত হয়েছে, বিভিন্ন সময় আলোচিত হয়েছে। সো এখানে তো একটা গ্যাপ ছিল, আওয়ামী লীগ এই গ্যাপটা কভার করার পর্যায়ে রয়েছে। এবং এই কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু বাংলাদেশের মাইনরিটি ইস্যু বলেন, আপনি দেখেন পোপ বাংলাদেশের মাইনরিটি রিলিজিয়াস ভায়োলেন্স নিয়ে কথা বলছে, তাইলে এই জিনিসটা তো ওভারনাইট হয় না। এই জায়গায় যে বাংলাদেশের রিয়াল সিচুয়েশন, সেই ভয়েসটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে অলরেডি প্রচার শুরু হয়েছে। এবং সেটা যখন সাধারণ মানুষজন এই ভয়েসটা রেজ করবে, তখন সেটা পার্টিজান ভয়েস না হইয়া আরো অল্প সাধারণ মানুষজনের ভয়েস হবে, এবং তখন এই দেশ রক্ষার কাজটা আরো দ্রুত হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক এই পয়েন্ট থেকেই, যে আপনারা যদি এখন ভয়েস রেজ করেন, আপনারা মানে রাজপথে নামা তো আজকেই কেউ আন্দোলন সংগ্রামে নেমে যাচ্ছে বিষয়টা এরকম না, কিন্তু আপনারা যদি যার যার জায়গা থেকে সচেতন হয়ে ভয়েস রেজ করেন, সেই ভয়েস শোনার মতো পরিস্থিতি এখন আন্তর্জাতিক মিডিয়াতে তৈরি হয়েছে। আপনি দেখেন যুক্তরাজ্য গতকালকে দেখলাম হচ্ছে আপনার ট্রাভেলের উপরে হচ্ছে রেস্ট্রিকশন আরোপ করেছে, যুক্তরাষ্ট্র আরোপ করছে। বিভিন্ন দেশগুলো এই ইনিশিয়েটিভ গুলো কেন নিচ্ছে? যে বাংলাদেশ যে ভালো নাই, বিভিন্ন দেশ বাংলাদেশকে আজকে হচ্ছে ভিসা দিচ্ছে না, ভিসা রেস্ট্রিকশন করছে, বাংলাদেশের এমবিসি গুলো ঠিকভাবে অপারেট করতে পারছে না, তারা সিকিউরিটি নিয়ে কনসার্ন। তাহলে এই যে বাংলাদেশ যে আজকে ভালো নাই, এই জিনিসটা তো সর্বতোভাবেই, হ্যাঁ, কেউ প্রকাশ্যে স্বীকার করুক আর না করুক, কারণ এই জুলাই আগস্টের আন্দোলনের প্রতি তো একটা বিদেশি শক্তি কাজ করেছে, তাদের অনেকে হয়তো প্রকাশ্যে স্বীকার করছে না, কিন্তু তাদের ইনিশিয়েটিভের মাধ্যমে তারা তাদের নিজস্ব সিকিউরিটির জন্য তো হচ্ছে আপনার কিছু স্টেটমেন্ট নিচ্ছে। তো এই জায়গা থেকেই ধরেন মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, উনি মাইনরিটি যে ইস্যুটা আছে সেটাকে সর্বতভাবে তুলে ধরেছেন, সাধারণ মানুষজনের পার্টিসিপেশন এক্সপেক্ট করেছেন, এবং সবচেয়ে যে জরুরিটা, উনি কিন্তু এখনো এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের ব্যাপারে ইম্পার্শিয়াল আপনার ইনভেস্টিগেশনের কথা বলছেন। সেটা এই ইউএন এর যে কথিত ফরমাইশি রিপোর্টের মতো রিপোর্ট না, যেখানে 1400 মানুষজনের কথা বলা হয়েছে, 800 জনের মতো নামিয়ে দিতে পারে নাই, এবং সেই নাম থেকে মানুষজন গ্রাজুয়ালি জীবিত মানুষজন বের হওয়া শুরু হয়েছে।
এই যে ডেড বডি গুলোর কথা বলা হয়েছে, কোনো ডেড বডি হচ্ছে আপনার ময়নাতদন্ত করা হয় না, পোস্টমর্টেম করা হয় নাই। এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, যারা এই পুলিশ হত্যাকাণ্ড করেছে, দেশের জনগণকে সাদা মহাজন হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, যারা দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্ডিকেট করে যে এই আগস্টের যে সময় যে হত্যাযজ্ঞ হয়েছে তার সাথে হচ্ছে একটা প্ল্যান জড়িত ছিল, এবং যারা এটার মুনাফা ভোগী তারাই আসলে হচ্ছে এটার সাথে জড়িত ছিল, এবং এরকম বক্তব্য বিবৃতি ছাত্র নেতাদের মুখ দিয়ে হচ্ছে আমরা শুনতে পেয়েছি। তো দেশের মানুষজনের কাছে প্রকৃত সত্য তুলে ধরার জন্য উনি কিন্তু একটা ইম্পার্শিয়াল একটা ইনভেস্টিগেশন, সেটা ইন্টারন্যাশনাল যে কোনো রেগুলেটরি বডি আন্ডার হতে পারে, আপনার হচ্ছে আহ্বান করেছেন। তো এটার মাধ্যমে আসলে হচ্ছে আওয়ামী লীগ তার গ্রাজুয়ালি যে আওয়ামী লীগের উপরে যে দায় দেওয়া হয়েছে সেই দায় মুক্তি ঘটিয়ে তারপর সাধারণ মানুষকে সাথে নিয়ে এই দেশটাকে হচ্ছে পুনরায় রক্ষার পরিকল্পনা করছে, চেষ্টা করছে, এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা গত 18 মাস ধরে। তার এই বক্তব্য মানে এই তার 5 দফার মাধ্যমে এই বিষয়গুলো সামনে উঠে এসেছে। ভাইয়া মিউট আছেন। আপনার কি মনে হয় যে উনি মাস 2 মাসের ভেতরে এখন যেমন ভয়েস দিচ্ছেন তেমন কোনো ভিডিও বার্তা বা সরাসরি কোথাও যোগ দিবেন, কোনো টিভি চ্যানেল বা কোনো? এটার ব্যাপারে আমরা স্পেকুলেশন না করি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমি আগে বলেছিলাম যে জননেত্রী শেখ হাসিনা এই দেশের সবচেয়ে, শুধুমাত্র বাংলাদেশের না, উপমহাদেশের না, বিশ্বের সবচেয়ে ম্যাচিউরড এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান, রাইট? তার অভিজ্ঞতা, তার ত্যাগ, তার পরিশ্রম, তার বিচক্ষণতা, তার ডিপ্লোমেটিক আপনার হচ্ছে কনসার্ট, এগুলো নিয়ে হচ্ছে কারো মনে কোনো দ্বিধা থাকার কথা নাই। সো এই জিনিসটা উনি ভালো বুঝবে গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হয়। যেটা আমি বললাম যে আপনি যদি 5 আগস্ট পরবর্তী সময়েও কাজটা দেখেন, উনি কিন্তু শুধুমাত্র এই নিয়মতান্ত্রিক রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে কিভাবে হচ্ছে বাংলাদেশের রিইনস্টেট করা যায়, একই সাথে দেশকে এই আপনার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটার স্বরূপ উন্মোচন করা যায়, সেক্ষেত্রে কিন্তু গ্রাজুয়ালি কাজ করছেন। উনি শুরুতে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, এরপরে উনি আন্তর্জাতিক গণমাধ্যম গুলাতে হচ্ছে ইমেলের মাধ্যমে হচ্ছে তার সাক্ষাৎকার দিয়েছেন, এখন ওনারা হচ্ছে অডিও বার্তার মাঝে দিচ্ছেন। সো এটা গ্রাজুয়ালি আসবে, এবং আমি প্রিটি শিওর যে যখন উনি এটার জন্য সঠিক সময় মনে করবেন, এবং এটা ওনার থেকে ভালো কেউ জানে না, ওই সময়ে হচ্ছে উনি সামনে আসবেন, এবং সেটার জন্য হচ্ছে আমাদের অপেক্ষা করতে নিশ্চয়ই কোনো মানে দ্বিধা থাকার কথা না। পরে আরেকটা ঘটনা ঘটে গেল 3-4 দিন আগে, হঠাৎ করে আপনার ইন্ডিয়া রাতের 12টার পরে একটা অর্ডারে ওনাদের এই যেসব এম্বাসিতে যেসব কর্মকর্তা আছেন বা অ্যাম্বাসেডার আছেন সকলের পরিবারকে পরদিন দুপুরের ভিতরে উঠাই নিয়ে গেলেন, মানে নো ফ্যামিলি এট অল। এই ঘটনাটা হঠাৎ করে রাতের 12টার পরে কেন আগে নাই, বা কেন তার পর দিন না, হঠাৎ এই রাতের বেলাটা চয়েস করা হলো কেন? আসলে কি এমন ছিল? এটা এক্সাক্ট ইনফরমেশন পাওয়াটা আসলে খুব কঠিন। সো বাট আপনি এটা আমাদের বুঝতে হবে যে গত 18 মাসে এই ইন্ডিয়ান নেগেটিভ বা ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস তার ক্ষমতার পদ বসার আগেই শুরু করেছে, এবং সেটাকেই সে হচ্ছে রাজনৈতিক উপজীব্য হিসাবে তুলে ধরেছে, এবং সেটাকে ব্যবহার করেই জামাত এবং ধর্মান্ধ মৌলবাদীদেরকে তার পাশে নিয়ে সে হচ্ছে এই 18 মাস দেশের শাসন ক্ষমতা হচ্ছে দখল করে রেখেছে। তো এই ইন্ডিয়া বিরোধী নেগেটিভ বা ইন্ডিয়ান সেন্টিমেন্টকে আপনার প্রপাগেট করার এই চেষ্টা তো হচ্ছে রাষ্ট্রীয় সর্বোচ্চ মহল থেকে শুরু করে বর্তমানে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা সর্বতভাবে করেছে। তারপরেও কিন্তু ইন্ডিয়া বা ভারত হচ্ছে তাদের ডিপ্লোমেটিক কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে নাই, যেভাবে ছিল নিয়মতান্ত্রিকভাবে বলছে ট্রাভেল ভিসাটা হচ্ছে বন্ধ করেছে, বাট আদার দেন দ্যাট নিয়মিত কার্যক্রম তো চালু রেখেছে। এবং আপনি খেয়াল করে দেখেন যে রাষ্ট্রীয় পর্যায়ে বক্তব্য বিবৃত তো বটে, এটার ব্যাপারে ইন্ডিয়া কখনো হচ্ছে স্ট্রং বক্তব্য দেয় না। এমনকি হাদির হত্যাকাণ্ডকে পরবর্তী সময়ে যখন হাইকমিশন গুলাকে আক্রান্ত হয়েছে, যখন বাংলাদেশের চিটাগাংয়ে সহকারী হাইকমিশন আক্রান্ত হয়েছে, খুলনাতে রাজশাহীতে আক্রান্ত হয়েছে, তখনও কিন্তু তারা কোনো ধরনের হচ্ছে মেজর ইনিশিয়েটিভ নেয় নাই। বাট এটা কিন্তু আপনি জাস্ট একবার চিন্তা করেন যে আমেরিকা এমবিসি, মানে বিশ্বের কোনো একটা দেশে আমেরিকার এমবিসিতে আপনার হচ্ছে একটা ঢিল ছোড়া হয়েছে, এরকম একটা সংঘবদ্ধ মোব গিয়ে ঢিল ছোড়া হয়েছে, তাহলে কি ধরনের সিচুয়েশন হবে? অথচ আমরা কিন্তু যখন চিটাগাং সহকারী হাইকমিশন আক্রান্ত হয়েছে, আমরা লাইভ ভিডিওতে দেখতে পেয়েছি যে মানুষজন ঢিল ছুড়ছে, বিভিন্ন ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, সেখানে তখন আপনার সহকারী হাইকমিশনার ছিলেন তার ফ্যামিলি সহ। তো এরপরেও কিন্তু ইন্ডিয়া কোনো ধরনের হচ্ছে স্ট্রং ব্যবস্থা নেয় না। কিন্তু আপনি যেমনটা বললেন যে রাত 12টার সময় কিভাবে কেন মানে হঠাৎ করে
নন ফ্যামিলি মিশন পরিণত করা হয়েছে এবং বিভিন্ন দেশ রয়েছে। নিশ্চয়ই দেখেন প্রত্যেক দেশ তো তার সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে হচ্ছে রেগুলার অ্যাসেসমেন্ট করে, তাদের বিভিন্ন ধরনের উইংস থাকে কিভাবে এক্সাক্ট নিরাপত্তা পাওয়া যায়। তো সেই জায়গা থেকে হয়তো তাদের এরকম কোনো ধরনের হচ্ছে অ্যাডভান্স মেসেজ থাকার কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়। এবং তারপরেও দেখেন ওইটা নিয়ে কিন্তু তারা কোনো ধরনের হিউম্যান ক্রাই করতে চায় না, বা এটা নিয়ে খুব বেশি আলোচনা। দেখেন এক মুস্তাফিজকে কেন্দ্র করে হচ্ছে আমাদের আসিফ নজরুল যে ধরনের হচ্ছে আপনার হিউম্যান ক্রাই করে দেশের ক্রিকেটটা ধ্বংস করে দিল, এরকম কিন্তু করে না। তারা তাদের মতো করে হচ্ছে আপনার ফ্যামিলিতে সরিয়ে নিয়ে গেছে এবং সাথে এই বক্তব্য দিয়েছে যে তাদের যে রেগুলার কার্যক্রম আছে সেই কার্যক্রম কিন্তু চালু রেখেছে। অর্থাৎ ইন্ডিয়া তার জায়গা থেকে সর্বতভাবে কিন্তু এখন পর্যন্ত যদি আপনি বলতে পারেন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক ডিপ্লোম্যাটিক রিলেশন রাখা। কারণ ইন্ডিয়া সবসময় এটা বলে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বা বলেন বা রাষ্ট্রীয় তরফ থেকে, যে বাংলাদেশের সাথে আসলে রিলেশনটা তো হচ্ছে ঐতিহাসিক রিলেশন, এটা রক্তের বন্ধনে আবদ্ধ রিলেশন এবং এই রিলেশনটা ম্যান টু ম্যান, মানে জনগণের সাথে জনগণের রিলেশন। সো যেখানে আমাদের মানে ভাষা সংস্কৃতিগত মিল রয়েছে ইন্ডিয়ার একটা অংশের সাথে, আমাদের একসাথে হচ্ছে আমাদের সম্মিলিত ইতিহাস রয়েছে ইয়াতে, সেই জায়গা থেকে ইন্ডিয়া চেষ্টা করছে যে এই সম্পর্কটা স্বাভাবিক রাখার। কিন্তু ধরেন নিজের ফ্যামিলি মানে নিজের কর্মকর্তা বা কর্মকর্তার ফ্যামিলির লাইফ নিয়ে তো আসলে কেউ এই জুয়া খেলবে না। সো তাদের যদি ন্যূনতম ক্রেডিবল ইনফরমেশন পেয়ে থাকে পায়, তাহলে তারা হচ্ছে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেবে এবং আমার ক্ষেত্রে আমার মনে হয় যে এই ক্ষেত্রে সেটাই হয়েছে। আপনি যেটা বললেন, যেমন এই আমেরিকা গতকাল রাতেই সম্ভবত আবার ডিক্লেয়ার দিয়েছে যে তাদের নাগরিকদের নিরাপদ থাকার জন্য বাংলাদেশ ভিজিট না করার জন্য। সেক্ষেত্রে আমার কাছে দুইটা নিউজ আছে। একটা হচ্ছে যে আমার একদম খুব ক্লোজ ফ্রেন্ড 20 তারিখে ওর মা মারা গেল বাংলাদেশে। তো সেই যেহেতু ফরাসি নাগরিক, ফরাসি পাসপোর্ট, তার কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই। তা আমরা বললাম যে তুমি বাংলাদেশ চলে গেলে হয় ওখানে অনারেবল ভিসা দিই। এরপরে এখান থেকে যাওয়ার আগে আসলে ওই ফ্রেঞ্চ এম্বাসিতে যোগাযোগ করছে একটা ইমেলের মাধ্যমে। তখন ফ্রেঞ্চ এম্বাসি তাকে বলছে যে তুমি যদি না আসো তাহলে সবচেয়ে বেটার, কারণ বাংলাদেশের পরিস্থিতি ভালো না। এগুলো এক। এবং দ্বিতীয় আরেকটা যেটা, সেটা আমি নিজেই করেছিলাম এক ছেলের জন্য, সেটা হচ্ছে যে ফ্রান্স থেকে কেউ যখন বিয়ে করার জন্য বাংলাদেশে যায়, তখন আমরা এখানে বলি কুদম বা ক্যাপাসিটি দোলা মারিয়াজ, মানে আপনি বিয়ে করার মতো ক্যাপাসিটি আছে, এটা একটা আসলে টাক যে এটা একটা সার্টিফাই নিতে হয়। তো সার্টিফিকেটে আমরা যখন ইমেল করি তখন ওরা আমাদের জানায় যে ওকে তুমি আইসা বিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, তোমাকে এত তারিখ ডেট দেওয়া হইলো, বিয়ের আগে তুমি আর তোমার ওয়াইফ দুইজন আসবে, কারণ ওখানে ইন্টারভিউ হয় যে মহিলা কোনো পয়সা দিয়ে আসছে কিনা বা কোনো কিছু কিনা এগুলো। এরপরে বিয়ে করে কাবিন নামা দিবেন, আপনার 48 ঘন্টার ভিতরে ভিসা দিবে, আপনি ফ্রান্স যান। এইটা যখন চাওয়ার জন্য বলা হইলো, এটা আমরা আগে চেয়েছিলাম, ডেট ছিল এই মাসের 25 তারিখ, মানে সে 25 তারিখে এম্বাসিতে, আর সে এম্বাসি সে ডেট ক্যান্সেল করলো পরবর্তী পরিস্থিতি না বদলানো পর্যন্ত। টোটাল অ্যাপয়েন্টমেন্ট বন্ধ এবং বলা হলো যে তোমরা যারা ফ্রান্সে আছো ওখানেই থাকো, কারণ এখন এই মুহূর্তে আসলে দেশের যে অবস্থা তাতে তোমাদেরকে হয়তো সহযোগিতা করা যাবে না এত লোককে, যদি কোনো অঘটন ঘটে। তো এই হচ্ছে যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি। হয়তো কেউ আমেরিকা সরাসরি বলে দিয়েছে, ইন্ডিয়া তাদের কূটনীতিকদের ছেলে মেয়েকে উঠাই নিয়ে গেছে, আর বাকিরা বলে নাই, গোপনে বলছে, মানুষ জানে না পুরো পরিস্থিতিটা নিয়ে। এই যে আমি আপনারা যা বললাম, বা এখন আসলে কূটনীতিক ভাবে বাংলাদেশের অবস্থানটা কোথায় এখন আমাদের? আপনি কূটনীতিক হিসেবে চাকরি করেছেন, আপনিই বলেন কোথায় আমাদের অবস্থান। রাশেদ ভাই, আমি আপনার প্রথম প্রোগ্রামে আমার মনে আছে আমি বলেছিলাম যে এই সরকার, এই অবৈধ অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সর্বসেক্টরই ক্ষতি করে যাচ্ছে। এর মাঝে কিছু জিনিস আমরা হয়তো আমাদের দেশের মানুষজনকে সাথে নিয়ে দেশের মানুষজনের ঐকান্তিক প্রচেষ্টায় কিছু জিনিস রিকভার করা যাবে, আর কিছু বিষয় আছে যেগুলো আসলে রিকভার করা খুব দূর হবে। যেমন আপনার অর্থনৈতিক সিচুয়েশন, আপনি 2096 থেকে 2001-এ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরে যতটুকু দেশ উন্নত করে রেখে গেছিল, 1 থেকে 2006 কিন্তু সবগুলো হচ্ছে আবার ডাউনগ্রেড হয়েছে। আপনার দেশে বিদ্যুৎ উৎপাদন খুব কমেছিল, দেশের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কমেছিল, মানুষজনের হচ্ছে আপনার মাথা পিছু আয় কমেছিল, সেগুলো কিন্তু আবার 2006 2 বছরের হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট দেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গ্রাজুয়ালি সবগুলোকে পরিকল্পিত আপনার হচ্ছে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবগুলো ইন্ডিকেটরকে কিন্তু হচ্ছে আপনার ইতিহাসের সবচেয়ে সেরা জায়গায় নিয়ে গিয়েছে। অর্থাৎ আপনার দেশের মানুষজনকে সাথে নিয়ে
দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনার দেশের হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলো করতে পারবেন, একটু সময় লাগলেও করতে পারবেন। কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনের যে জায়গাটা, সেটা ওভারনাইট তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। সেটা নষ্ট হয়, ওভারনাইট হয় না, কিন্তু আবার ডেভেলপ করাও আপনার হচ্ছে ওভারনাইট হয় না। কারণ এখানে মূলত সর্বতভাবে যে কাজটা করে সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। আপনি দেখেন এই সরকার, অবৈধ সরকার, তারা শুরু করে নিয়েছে যে আপনার ভারত বিরোধিতা তাদের রাজনীতির মূল উপজীব্য হিসেবে নিয়েছে, যেমনটা আমি বলছিলাম। এখন আপনি নর্মালি চিন্তা করেন যে জিওপলিটিক্যাল কারণে, জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে এইটাকে কিছু দেশ হচ্ছে আপনার প্রশংসা করতে পারে, কিছু দেশ আপনাকে সাপোর্ট দিবে। পাকিস্তান সাপোর্ট দিচ্ছে যেরকম, কিছু পরাশক্তি আপনাকে সাপোর্ট দিতে পারে। বাট আপনি যখন নিউট্রালি আপনার ডিপ্লোমেটিক এজেন্ডা বা পলিসি নিয়ে, লং টার্ম পলিসি নিয়ে আগাবেন, আপনার মাথায় প্রথমেই যে জিনিসটা কাজ করবে যে রাষ্ট্রটা তার প্রতিবেশীর সাথে ভালো রিলেশন রাখতে পারে না, ইন দ্য লং টার্ম সে আমার সাথে কি ধরনের রিলেশন রাখবে, এটা হলো প্রথম বিষয়। সো আপনি এই জায়গায় কিন্তু আপনার ডিপ্লোমেটিক সম্পর্ক ঠিকভাবে রাখতে পারেন নাই। আপনি ভেবেছেন যে এই ভারত বিরোধী বক্তব্য দিলে রাজপথে রক্ত গরম করা, স্লোগান দেওয়া যায়, কিন্তু এটা আলটিমেটলি আপনাকে লং টার্ম যে ক্ষতি করতেছে। আপনার যে প্রতিবেশীর সাথে যদি আপনি সম্পর্ক রাখতে না পারেন, আপনি নর্মালি চিন্তা করেন, আপনি আপনার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন কন্টিনিউয়াসলি, আপনার প্রতিবেশীর সাথে গালমন্দ করেন, আপনাকে বাইরের একটা লোক আপনি কিভাবে জাজ করবে? স্বার্থের কারণে যে কেউ আপনার সাথে রিলেশন থাকতে পারে, কিন্তু আপনার ব্যাপারে তাদের পারসেপশনটা কি হবে সেটাকে চিন্তা করি কিন্তু লং টার্মে সে আপনার ব্যাপারে সিদ্ধান্ত